শুভ সন্ধ্যা সবাইকে। অনেকদিন পর ক্লাসে সবার সাথে আবার। তো আজকে যে এক্সপেরিমেন্টটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি দেখতে পাচ্ছ বোধহয় তোমরা, এক্সপেরিমেন্ট 5, প্রিন্টিং অফ 100% কটন ফেব্রিক উইথ রিঅ্যাক্টিভ ডাই। সো ডাইং শেষ করে আমরা প্রিন্টিং এ চলে এসেছি। প্রিন্টিং এর কথা তো আমরা জানি, ডাইং এবং প্রিন্টিং এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ডাইং তো ওভারঅল ফেব্রিকে করা হয়, প্রিন্টিং আমাদের কোনো নির্দিষ্ট একটা এরিয়া বা জায়গাতে, সাধারণত লোকালাইজড অ্যাপ্লিকেশন যে ডাইসের, সেটাই প্রিন্টিং। তো চলো একটু আমাদের থিওরি বোঝা যাক বা পড়া যাক কি বলছে। তো রিএক্টিভ ডাই সম্পর্কে আমরা সবাই জানি অলমোস্ট, যেহেতু পড়ে এসেছি, যে রিএক্টিভ ডাই ফাইবারের সাথে সাধারণত কোভালেন্ট বন্ড তৈরি করে। তো যাই হোক, the reactive dyes forms covalent bond with fiber polymer and it attaches itself with the fiber, এবং ফাইবারের একটা পার্ট হয় যে আমরা ডাইং থেকে যেটা পেয়েছি। সো it is now a dye mostly used for dyeing cotton, yarn, fabric and cationic dye. No, reactive dye is not a cationic dye. Reactive dye is an anionic dye. অর্থাৎ এটা নেগেটিভ চার্জ শো করবে। এটা একটু ভুল হয়েছে, এটা কেটে দিও। ওকে, সো অ্যানায়নিক ডাই, হট ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস হ্যাভ লো অ্যানায়নিক এবং ক্যাটায়নিক। হচ্ছে অ্যানায়নিক হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ যে ডাইটা পানিতে দিলে নেগেটিভ চার্জ ধারণ করবে সেটা অ্যানায়নিক ডাই, এবং ক্যাটায়নিক ডাই হচ্ছে যেটা পানিতে দিলে পজিটিভ চার্জ দেবে। সো আমাদের যে রিঅ্যাক্টিভ ডাই রয়েছে সেটা অ্যানায়নিক ডাই, নেগেটিভ চার্জ দেয়। ওকে, সো হট ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস, কোল্ড ব্র্যান্ড, লো ব্র্যান্ড ইত্যাদি ব্র্যান্ডে রয়েছে টেম্পারেচার উপর বেস করে। By the term of textile printing, we mean that the localized application of dyes or pigment and chemical made by any method, which can produce particular effect on color fabric according to the design. So in this practical, print cotton colored block skin. তো আমরা কিসের মাধ্যমে প্রিন্ট করব? তো প্রথমে আমাদের স্কিন অথবা কোনো ব্লক প্রিন্টিং অথবা যে কোনো মেথডে প্রিন্টিংটা আসলে করতে হবে। তো প্রিন্টিং করার পর আমাদের সাধারণত কি করতে হয়? ড্রাইং এবং কিউরিং করতে হয়। ড্রাইং কিউরিং করার পরে আমরা সাধারণত ফিনিশিং করি, তারপর ফেব্রিকটা রেডি করি আমরা। তো এই প্রিন্টিং করতে আমাদের কি কি লাগবে সেটা যদি আমরা একটু দেখি, যেহেতু একটা বিষয় দরকারি যে আমরা ডাইং এর সময় যে সমস্ত জিনিস দেই সবগুলোই দিব, বা সেই ধরনের ম্যাটেরিয়ালস গুলিই দিব, যে এখানে যেহেতু পানি কম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টিমিং যেটা সেটা করা হয়ে থাকে। ওকে, সো বলা হচ্ছে যে a dye is capable of reacting chemically with the substitute from a covalent. এখানে যেহেতু পানি নেই, পানিটা কোথা থেকে আসবে? স্টিম থেকে। This substitute linkage and known as reactive. The dye contain reactive group and reactive group makes covalent bond with fiber polymer act as integral part. Reactive dye forms covalent bond with fiber polymer attached with this ইত্যাদি গৎপাদা কথা। যাই হোক, তো আমরা এখন দেখি প্রিন্টিং এর জন্য আমাদের কি কি লাগবে। যে ব্লক প্রিন্টিং মেথড, ওল্ডেস্ট প্রিন্টিং মেথড আমরা জানি সবাই, যে হাত দিয়েও যদি ছাপ দিই দেওয়ালে তারপরেও কিন্তু দাগ ওঠে বা ছাপ ওঠে। সো ইট ইজ ইউজড মোস্ট ইন শাড়িজ, হ্যান্ড কারচিফস এটসেট্রা। আমরা প্রিন্টিং এর হ্যান্ড প্রিন্টিং এর অনেক কিছুই বুটিক বাটিক, যেগুলো আপনার এখনকার বিশেষ করে হ্যান্ড পেইন্টেড শাড়ি বা এই ধরনের অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো বিশেষ করে স্ক্রিন প্রিন্টিং অনেক বেশি রেভলিউশন নিয়ে এসেছে প্রিন্টিং এ। তো সেই ক্ষেত্রে স্ক্রিন প্রিন্টিং এর সাহায্যেই সাধারণত মোস্ট অ্যাট্রাকটিভ ডিজাইন গুলো প্রিন্ট করা হয়ে থাকে। এটা দিয়ে সাধারণত 14, 16, 18 অর্থাৎ ইটস কালার প্রিন্ট করা হয়ে থাকে। যত বেশি নাম্বার অফ কালার হবে, ডিজাইন তত কমপ্লেক্স হবে এবং নাম্বার অফ স্ক্রিনের পরিমাণ তত বেশি লাগবে। তো আজকে যেটা আমরা করব, যে প্রিন্ট পেস্টটা প্রিপারেশন করব অর্থাৎ প্রিন্টিং এর জন্য, সেটা দিয়ে একাধারে ব্লক স্ক্রিন দুটো দিয়ে করা যাবে। তো অবজেক্টিভসটা কি আজকের? বলা হচ্ছে যে টু ডাই এ ম্যাটেরিয়াল পার্টিকুলারলি according to the design অনুসারে, practical advantage of this dye and compare theoretical practical experiment. কি স্টাইলে করব? ডিরেক্ট স্টাইল। আমাদের কিন্তু অনেকগুলো স্টাইলও রয়েছে। আমরা যদি প্রিন্টিং পড়ে থাকি, ইন্ট্রোডাকশন পড়ে থাকার কথা, ডিরেক্ট স্টাইল, ডিসচার্জ স্টাইল, বেসিস স্টাইল আছে না, মনে আছে না সবার? তো সেখানে আজকে আমরা যেটা করব সেটা ডিরেক্ট স্টাইল, অর্থাৎ সরাসরি। তো স্ক্রিন প্রিন্টিং মেথড, মেথড অফ প্রিন্টিং। স্টাইল এবং মেথড কিন্তু আলাদা, ভিন্ন জিনিস। স্টাইল মানে হচ্ছে কি ভাবে হবে বা কোন স্টাইলে হবে, স্পেসিফিক যে স্টাইল রয়েছে। আর মেথড হচ্ছে কোন ভাবে, অর্থাৎ কোন প্রক্রিয়া অবলম্বন করে আমরা প্রিন্টিংটা করব। যেমন স্ক্রিন প্রিন্টিং, অর্থাৎ স্ক্রিন ইউজ করে আমরা প্রিন্টিংটা করব। আমরা যদি ব্লক চাইতাম, ব্লক ইউজ করে কিন্তু পারতাম। আমরা যে মেলায় যখন যাইতাম, সেই মেলায় কিন্তু আমাদের
আগেরকার দিনে এরকম কাঠের লাফ, তারপরে শাপলা ফুল ইত্যাদি ইত্যাদি আঁকা শিখতো। তো ওই দোকানদার কি করতো, কালারে চুবিয়ে সেই ব্লকটা আমাদের হাতে মেরে দিত। তার ফলে কি আমাদের হাতে কালারটা ফুটে উঠতো, তাই না? সেটাকে আমরা ডিরেক্ট স্টাইল বলছি। সেটা হতে পারে, এখন যেহেতু মোস্টলি আমরা স্কিনের মাধ্যমে করব, প্রথমে কি দরকার হবে, সাইজ ব্লিচড স্কোয়ার কটন ফেব্রিক, 1 পিস স্কোয়ার সাইজ ব্লিচ কটন, অর্থাৎ ছোট বড় যেটাই নেই না কেন, আমাদের টি শার্টও হতে পারে, আমাদের যে কোনো স্যাম্পল ফেব্রিকও হতে পারে, কিন্তু সেটা স্কার্ট ব্লিচ হতে হবে, যেন সেটার হাইড্রোফিলিসিটি থাকে, অর্থাৎ পানি অ্যাবজর্ব করে এরকমটা থাকতে হবে। ফ্যাক্টরিতে সাধারণত রেডি ফর ডাইং যে ফেব্রিক গুলো আরএফডি করে রাখে, অর্থাৎ স্কার্ট ব্লিচ করে ছেড়ে দেয়, সেগুলো নিয়ে আসলেও হবে, বা ল্যাবে যদি আমরা স্কার্টিং ব্লিচিং করি তারপরেও কিন্তু হবে। ওকে, অর্থাৎ অ্যাবজর্বেন্সিটা থাকতে হবে। অ্যাপারেটস কি কি লাগবে, বিকার, গ্লাস রড, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, প্রিন্টিং স্ক্রিন। আরো লাগবে আমাদের, যেহেতু কিউরিং করতে হবে, স্টেন্টার মেশিন লাগবে, ছোট স্টেন্টার মেশিন, স্কুইজার স্টেন্টার মেশিন। আর স্টেন্টার যদি না থাকে সেই ক্ষেত্রে হট গান দিয়েও করা যেতে পারে ল্যাব স্কেলে, তবে স্টেন্টার হলে বেটার হয়। ওকে, কোনটার কাজ কি এগুলো সব জানি। স্কুইজারের কাজ হচ্ছে উপরের যে পেস্টটা আছে সেটা টেনে দেওয়া। আমাদের যে, এটা যদি স্কিন হয়ে থাকে, স্কিনের এখানে যে পেস্ট থাকবে সেটা টেনে দিয়ে, অর্থাৎ ডিজাইনটা ফুলফিল করার জন্য, পেস্টটাকে মুভ করার জন্য দরকার হয়ে থাকে। কি কি লাগবে দেখো, প্রিন্টিং এর ক্ষেত্রে বেসিক কেমিক্যাল গুলি হচ্ছে যে থিকেনার, বাইন্ডার, এগুলো লাগে সাধারণত। তো এখানে কি কি লাগছে, এখানে আমরা যদি বলি রিয়েক্টিভ ডাই লাগবে। এখানে সাধারণত পার্টস অথবা গ্রামে বলা হয়, তো পার্টসই বেশি বলা হয়, ধরে নিলাম 2 পার্টস অর 2 গ্রাম। ইউরিয়া 5 গ্রাম। ইউরিয়া কি জন্য ব্যবহৃত হয়, সাধারণত হাইগ্রোস্কোপিক এজেন্ট এটা। তো হাইগ্রোস্কোপিক এজেন্টটা কি করে, ওয়েটিং এজেন্টের যে কাজটা না আমাদের, সেটাই কিন্তু ইউরিয়া করে, অর্থাৎ ইউরিয়া বাইরে থেকে পানি শোষণ করে ফেব্রিকটাকে ভিজিয়ে দেয়। ওকে, বয়েলড ওয়াটার মানে ওয়াটার যেটা, অ্যান্ড ওয়াটারটা পরে দিব আমরা, যে বাকিটা দেওয়ার পর যতখানি লাগে আমাদের আদার্স কেমিক্যাল গুলি, গ্লিসারিন, ফাইন গাম। এখানে আমরা ফাইন গাম ইউজ করছি থিকেনার হিসেবে। তো ফাইন গাম ছাড়াও কিন্তু আমরা সোডিয়াম অ্যালিজিনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। সোডা এস, যেহেতু রিয়েক্টিভ ডাইং এর ক্ষেত্রে অ্যালকালাইন পিএইচটা দরকার, সেই ক্ষেত্রে সোডা এস, এবং চাইলে সাথে আরো যে ইলেকট্রোলাইট বা এগুলো দেওয়া যেতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু বন্ডিং সিস্টেমটা আমাদের একই। সো দিস আর দ্য কেমিক্যালস, টোটাল 100 গ্রাম। তো আগে কেমিক্যাল গুলো নিয়ে পরে ওয়াটারটা যোগ করে দিতে হয়, বাকি যতখানি থাকবে বাকিটা বা প্রয়োজনীয় অনুপাতে ওয়াটারটা সাধারণত দিতে হয়। ওকে, এই গেল রেসিপি, কিভাবে বানাবো। এখন বলা হচ্ছে যে যেহেতু ফাইন গাম সেটা একটা এক প্রকার স্টার্চ, 16 গ্রাম অফ স্টার্চ অ্যান্ড 200 সিসি, অর্থাৎ 200 মিলি ওয়াটার ট্যাকে নিয়ে নেবো, একটা বলে নিব। Heat is applied in the solution and stirred continuously until thick viscous solution is obtained, মানে যতক্ষণ পর্যন্ত রোটেট করব, ঘোরাবো, যতক্ষণ পর্যন্ত একটা মধু বা এই ধরনের থিকনেস বা স্টিকিনেস না আসে ততক্ষণ পর্যন্ত। বলা হচ্ছে বাই কন্টিনিউয়াস স্টিরিং এন্ড বয়েলিং স্পেসিফিক ভিসকোসিটি ইজ অবটেইন। দেখা যাবে যে একসময় হ্যাঁ আমাদের যে রিকোয়ার্ড ভিসকোসিটি সেটা চলে এসেছে, সেটা হয়তো কাঠি দিয়ে বা হাত দিয়ে চেক করে বা ভিসকোসিটি মিটারের মাধ্যমে চেক করা যায়। তো মোটামুটি প্রিন্টিং এর জন্য হাত দিয়ে দেখলেই বোঝা যায় যে কতখানি আঠালো হয়েছে এরকম। The heat is application is stopped, otherwise viscosity fall down, so temperature is maintained strictly। আস্তে আস্তে বিদ্যুৎ তাপ দিয়ে টেম্পারেচারটা ঠিক রাখতে হবে, অর্থাৎ ভিসকোসিটিটাকে ঠিক রাখতে হবে, প্রথম কথা যেটা। এরপর যখন আমাদের থিকেনার প্রিপারেশন হয়ে গেল, তারপরে আমাদের প্রিন্টিং পেস্ট তৈরি করতে হবে। যেহেতু থিকেনার কি করবে, বাকি সব কেমিক্যাল গুলোকে ধারণ করবে, আমরা সেটা জানি। কি হচ্ছে যে ফার্স্ট take required amount of dye stuff in a bath, then little amount of water is added into the bath for mixing this dyes and stirring and mixing 3 types of dyes। দেখো, ওয়ান কালার দিয়ে করা যায়, অথবা ডাইং যে রেসিপি 3 কালার দিয়ে 3টা ডাইস দিয়ে শেড, সেটা দিয়েও করা যায়। ওকে, ধরে নিলাম করে ডাইসটাকে অল্প পরিমাণ পানি দিয়ে পেস্ট করতে হবে। দেন রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইউরিয়া ইজ অ্যাডেড ইন দা বাথ, ইউরিয়া দিতে হবে। আফটার দেন থিকেনার ইজ অ্যাডেড, তারপর সর্বশেষে আমরা থিকেনার অ্যাড করব, and continuously stirring করব few minutes, mixing all the ingredients in paste। সুন্দর করে স্টিরিং করব, ঘোরাবো, মানে সবগুলো যেন ভালোভাবে মিক্স হয়। ওকে, after mixing, finally required amount of alkali is added to the bath and mix them with help of stirring। তো
তো শেষে অ্যালকালিটা দিয়ে দিব, যেহেতু অ্যালকালিটা পরে দেওয়ার সুযোগ নেই এবং যেহেতু রিয়েক্টিভ ডাইসটা অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে। ওকে, এই গেল আমার প্রিন্ট পেস্ট প্রিপারেশন। তাহলে আমি কি করলাম, প্রিন্ট পেস্ট প্রিপারেশন করে ফেললাম। এরপর আমরা কি করব, প্রিন্টিং করব। প্রথমত হ্যান্ড প্রিন্টিং, যেটা ব্লক প্রিন্টিং, সেটাও হতে পারে। যেমন ওই যে বললাম মেলায় যে আমাদের হাতে ছাপ দেয়, ঠিক এরকম কোনো ব্লক দিয়েও কিন্তু আমরা ফেব্রিকের উপরে অ্যাপ্লাই করতে পারি। যেমন সিল মারি না, সিল, তো সিলের যে মেশিনটা রয়েছে সেটাতে যদি বড় করে সিল বানিয়ে সেটাতে যদি প্রিন্ট পেস্টটা লাগে তারপরেও কিন্তু হবে। হুম, হয়তো সেখানে একটু ইয়েগুলো বড় করে, গ্রোভ গুলো বড় করতে হবে, অর্থাৎ গর্তগুলি বড় করতে হবে, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। ওকে, এবার স্ক্রিন প্রিন্টিং মেথড। তো আমরা এখানে স্ক্রিন দিয়ে করব, তাহলে স্ক্রিন সম্পর্কে আমরা সবাই জানি। স্ক্রিনটা হচ্ছে যে কি, একটা টাইটলি ওভেন ফেব্রিক, পলিস্টার মেশ ফেব্রিক, সাধারণত লোহার হাতল বা কাঠের হয়ে থাকে। কাঠের গুলো যেহেতু পানি শোষণ এবং বর্জনের কারণে বাঁকা হয়, সেই ক্ষেত্রে সেটা এড়ানোর জন্য লোহার ফ্রেম হয়ে থাকে, টাইটলি লাগানো থাকে, এবং এখানে যে ডিজাইনটা প্রডিউস করা হবে সেই ডিজাইনটা রেডি করা থাকে। এটা সাধারণত বাকিগুলো ব্লক থাকে, আর যে একটু ভিতর দিয়ে পাস হবে, অর্থাৎ পিগমেন্ট গুলি পাস হবে, সেই জায়গাটা খালি থাকে, ডাইসটা পাস হবে অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন। এই স্কিন কতগুলো দরকার হবে, এই স্কিন দরকার হবে আমার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনে কতগুলি কালার, যতগুলি কালার হবে ততগুলি আমার স্কিন লাগবে। নাম্বার অফ কালার ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্কিন। মনে করেন যে এখানে একটা গাছ আছে, তো এই গাছের তাহলে কি হবে, উপরেরটা এইটুক সবুজ, এইটুক হলুদ, এইটুক কালো, তাহলে এখানে তিনটে কালার আছে, তাহলে আমাকে তিনটা স্কিন তৈরি করতে হবে। একটা স্কিনে কি থাকবে, প্রথম স্কিনে শুধুমাত্র এই মাথাটুকু গ্রিন টুকু থাকবে, দ্বিতীয় স্কিনে কতটুকু, আবার যে পজিশন গুলি সেই পজিশন গুলো কিন্তু সেম একই স্কেলে হবে। দ্বিতীয়ত শুধু গাছের এইটুক থাকবে। তৃতীয় আরেকটা যে স্কিন হবে সেই স্কিনটা শুধুমাত্র রুট ব্ল্যাক টুকু থাকবে। এরকম তিনটা স্কিন একই মাপে থাকবে। আর যদি ওয়ান কালার হয় তাহলে ওয়ান স্কিন, টু কালার হলে টু, মোর কালার হলে মোর স্কিন। ওকে, so now the fabric is placed on the printing table and flat skin machine. Table is made by soft laying on it. ফ্ল্যাট স্ক্রিন মেশিন লাগবে এমনটা নয়, একটা স্ক্রিন একটা টেবিলের উপর বসালেই হবে, যেটা তোমরা তোমাদের টি শার্ট গুলোতে করতে পারো। দেন দ্য স্ক্রিন ইজ প্লেসড অন দ্য স্যাম্পল ফেব্রিক। এরপর স্যাম্পল ফেব্রিকটা বসাবো, একটু স্টিচ করে বসাতে, বলতে সমান করে বসাতে হবে, আবার বেশি যেন স্টিচ না হয়, তার কারণে না হলে আবার ইয়ে হয়ে যাবে। দ্য প্রিন্টিং পেজ ইজ টেকেন অন দ্য স্ক্রিন পারফোরেশন, স্ক্রিনের উপর নিতে হবে, এর উপর স্ক্রিনটাকে বসাতে হবে, বসিয়ে এর উপর এখানে প্রিন্ট পেস্ট গুলি নিব। Then we can find the printed fabric with smooth wooden strike and paste it spread over the screen and slight pressure. এরপর কি করতে হবে, একটা স্লাইড প্রেসার দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্কুইজার দিয়ে এটাকে টানতে হবে, so that the dye particles are penetrate through the skin perforation. Thus we get the printed fabric. তো এবার প্রিন্ট হয়ে গেল, আস্তে করে স্কিনটাকে উঠিয়ে ফেলতে হবে। স্কিনটা এমন ভাবে উঠাতে হবে যেন নিচের যে ডিজাইনটা সেটা এবড়ো থেবড়ো হয়ে না যায়। ওকে, এরপর এটা যদি এক কালারের ক্ষেত্রে হয়, যদি মাল্টি কালার হয় তাহলে একটা উঠিয়ে এই গাছ বানানোর পর ওই ওর উপরেই আবার মনে করো যে একটা স্কিন দিয়ে প্রথমে প্রিন্ট করে নিলা, গাছের মাথাটুকু হলো সবুজ, এরপরে সেকেন্ড স্কিন একই মাপে বসাবো, তখন এইটুক হবে, তারপর থার্ড স্কিন একই মাপে বসাবো, তখন এইটুক হবে। ওকে, এবার প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে গেলে এবার কি করতে হবে, আমাদেরকে ড্রাই করতে হবে। ড্রাই করতে হবে, যে বলা হচ্ছে আর স্টিমিং ফর 72, দেখো স্টিমিং এর আগে আমরা একটু ড্রাইং করে নিই, ড্রাইং এর পর স্টিমিংটা করি। সাধারণত ড্রাই বলতে যেটা বোঝাচ্ছে অনলি টেম্পারেচার, ড্রাই হিটমেন্ট, অর্থাৎ স্টিম ছাড়া, অর্থাৎ পানি বাষ্প ছাড়া স্টিমিং করা হয়, ড্রাই করা হয়, তারপর স্টিমিং করা হয়। তো স্টিমিং ড্রাইং করার পর সাধারণত সোপিং করা হয়, অর্থাৎ ড্রাই প্রিন্টিং করার পর একটু শুকিয়ে নেওয়া হয়, তারপর সেটাকে স্টিমিং করা হয়, তাহলে কি পুরোটা শুকিয়ে গেল। দেন সোপিং করব, যে আনফিক্স যে ডাইগুলি আছে ফাইবারের সাথে, সেগুলো যেগুলো লেগেছিল সেগুলো উঠে চলে যাবে। ওকে, দেন উই হ্যাভ মেইনটেইন দ্য ভিসকোসিটি অফ দ্য প্রিন্ট পেস্ট এন্ড অ্যাপ্লাইড টু দ্য স্কুইজার অন দ্য ইভেন ফেব্রিক। এগুলো ছিল ফ্রিকুয়েশন। তো এতক্ষণ যা বললাম সেটা একটু ক্লিয়ার হবে আমি যদি এখন একটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। সেজন্য একটু সময় নিচ্ছি। ওকে, একজন ভদ্রলোক ভিডিওটি করেছেন কি আমি জানি না, তো এছাড়া আর উপায় দেখছি না, সেটা একটু দেখাচ্ছি তোমাদের। দেখো,
যে ইনি যেটা করেছেন, যে সল্ট, সোডা অ্যাশ, ইউরিয়া, আমরা কিন্তু সল্ট দিতে চাইলে দিতে পারি, বা সল্ট দেওয়াটা যেহেতু এক্সজুশন ঘটায়, বাট সোডা অ্যাশটা কিন্তু আমাদের দিতে হবে ফিক্সেশনের জন্য। ইনি যেটা করেছেন থিকেনার হিসেবে সোডিয়াম এলিজিনেট ইউজ করেছেন। ওকে, কি হলো? ওকে, ওকে, একইভাবে 60 পার্টস, 100 পার্টস, টোটাল 100 পার্টস করতে হবে আর কি। ঠিক আছে, ওকে। আমরা যে রেসিপি বলছি যে কোনো একটা রেসিপি ফলো করলেই হবে, অর্থাৎ রিএক্টিভ ডাইং এর জন্য যে রেসিপি সেটা ফলো করলেও হবে। ওকে, আমরা এরপর ডাইসে চলে যাব। তো এখানে যিনি ইনি ভদ্রলোক যেটা করছেন সেটা হচ্ছে আমাদের যে থিকেনার রয়েছে সেটা প্রিপারেশন করছেন আগে। তো ইনি যেখানে ইউজ করছেন সোডিয়াম এলিজিনেট, তো সেই সোডিয়াম এলিজিনেট উনি ইউজ করছেন ওনার রেসিপি অনুসারে। তো আমরা যেটা ইউজ করছিলাম ফাইন গাম, সেটা আমরা ফাইন গামও ইউজ করতে পারি, সোডিয়াম এলিজিনেটও ইউজ করতে পারি। তবে রিএক্টিভ ডাইং এর জন্য সোডিয়াম এলিজিনেট অনেক বেশি ভালো, যেহেতু সামুদ্রিক আগাছা থেকে তৈরি করা হয় সোডিয়াম এলিজিনেট। তো এটা অনেক ফাইন, অর্থাৎ লাইনগুলি অনেক শার্প হয়। অর্থাৎ থিকেনারের কাজটাই তো হচ্ছে যে প্রিন্টিং সূক্ষ্মতা নির্ণয় করা, যে লাইনগুলি সেগুলোকে যেন শার্প থেবড়ে না যায় বা ব্লিড আউট না হয়, সেজন্য কিন্তু করা হয়ে থাকে। তো এটাকে সাধারণত একটু পানিতে আমরা কি করব, স্টিয়ারিং করব, যাতে করে আমাদের যে রিকোয়ারিড ভিসকোসিটি সেটা আসে, সেটা আসার জন্য। ওকে, রিকোয়ারিড ভিসকোসিটি আসার জন্য আমরা এটা স্টিয়ারিং করব একটা ম্যাগনেটিক বারে। তো এখানে উনি চামচ দিয়ে করছেন, তো একটা ম্যাগনেটিক স্টেয়ার দিয়ে আমরা করতে পারি। তো ম্যাগনেটিক স্টেয়ার করতে ওই যে বললাম মধুর মতো একটা অবস্থা সৃষ্টি হবে, হানি ঠিক ঠিক কন্ডিশন সৃষ্টি হবে। ওকে, তো সেই অবস্থায় গেলে আমরা বুঝবো যে আমাদের ঠিকানাটা ঠিকঠাক হয়েছে। আচ্ছা, দেখছো যে হানির মতো হয়েছে অনেকটা, ভিসকোসিটি আসছে, অর্থাৎ কি বলবো, আঠা আঠা ভাব অনেকটা। ওকে, ওকে, এরপরে আমাদের আর কি কি লাগবে? ডাই, উনি 4 গ্রাম বা 5 গ্রাম নিচ্ছে ওনার রেসিপি অনুসারে। হুম, উনি একখানেই পেস্ট করছেন, আমরা পানিতে আলাদাভাবে কিন্তু পেস্ট করতে পারি। তো এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে একবারে পেস্ট করেছেন, আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সবগুলো দিয়ে। সল্ট দিলে এক্সজুশনটা বাড়বে আমাদের যে ফেব্রিকের ভিতরে। স্যাম্পলটা স্কোয়াড প্লিজ রেডি ফর আরএফডি ফেব্রিক বা ডাইং বা প্রিন্টিং এর জন্য যে ফেব্রিকটা সেটা। এটা উনি একটা পেপারের উপর করেছে, মেশিন যদি না থাকে এভাবেও করা যেতে পারে। এই যে স্কিনের কথা বলছিলাম, এটাকে স্কিন বলছে। দেখেন এই স্ক্রিনটা সাধারণত লোহার এবং পলিস্টার মেশের, এখানে একটা গাছের চিত্র দেখতে পাচ্ছি আমরা, যে 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 জায়গাগুলো দিয়ে ফাঁকা আছে সেই সেই জায়গাগুলো দিয়ে শুধুমাত্র কেমিক্যালটা পাস হবে কিন্তু। এটা ওয়ান কালার স্কিন। এটা কিন্তু ভিন্ন কালার হতে পারতো, যে গাছের পাতা একরকম, ইয়ে একরকম। ওকে, স্কুইচ করব আমরা, প্রেস করব, একটু ইভেন্ট যেন হয় সেই ব্যবস্থা করব। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই মোটামুটি 3 বার 4 বার টানলেই হবে, যেন ইভেন হয়, একবারও হয়ে যেতে পারে। দেখো ফেব্রিকটা কিন্তু লেগে গেছে, এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে এটা কি স্ক্রিন প্রিন্টিং ওয়ান কালার হলো, তারপর এটাকে আমরা একটু ড্রাই করব।
ওকে, এটা ড্রাই করার পর স্টিমিং করব। এই ছিল কথা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমরা ফেরত যাই আমাদের আগের অবস্থায়। ওকে, তো এই ছিল আমাদের আজকে রিয়েক্টিভ ডাইং দিয়ে প্রিন্টিং। তো এখন তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারো। জাহাঙ্গীর। আমরা যখন ল্যাবরেটরিতে থাকলে হয়তো করে ফেলতাম। হ্যালো জাহাঙ্গীর, শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। হুম, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। হ্যালো, রিয়েক্টিভ প্রিন্টিং সম্পর্কে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ কথা বলো। এখানে কোথাও এখানে যদি তোমরা চাইলে কিন্তু বাকি আরো কেমিক্যাল ইউজ করতে পারবা, যেমন সল্ট ইউজ করতে পারবা, তাতে ইগনিশনটা বাড়বে। ঠিক আছে, সোডা অ্যাশ তো লাগবেই। ওকে, তো এখানে ফাইন গামের পরিবর্তে সোডিয়াম অ্যালিজিনেট ইউজ করতে পারো, নো প্রবলেম। ওকে, থিকেনার প্রিপারেশন করে নিতে হবে, প্রিন্ট পেস্ট প্রিপারেশন করতে হবে, স্ক্রিন প্রিন্টিং করতে হবে। তারপরে যে বাটিক প্রিন্টিং যেগুলো করে বাসাতেই কিন্তু তোমরা করতে পারো, বা যাদের এ ধরনের স্কোপ আছে, বিশেষ করে মেয়েরা করে থাকে ক্ষুদ্র স্কেলে। ঠিক আছে, তো নিজেদের ড্রেস নিজেরাই ডিজাইন করতে পারো বা প্রিন্ট করতে পারো। অনেক সময় তোমাদের আহ, অনেকেই আছে ওই ইউনিভার্সিটির জন্য বা বিভিন্নখানে তৈরি করার জন্য ইউজ করে গেঞ্জি টেঞ্জি, তো সেই ক্ষেত্রেও হতে পারে। তো যাই হোক, কোনো কনফিউশন থাকলে বলো। এটার জন্য কিছুই লাগবে না, আমাদের ল্যাবরেটরিতে যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা দিয়ে আমরা করতে পারবো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো জিজ্ঞাসা আছে কারো? না স্যার।